আজ আপনি শুনবেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কাহিনী কাঠের পা, অনলি অন রেডিও মিলন 90.4 FM। এই গল্পে যে গোয়েন্দা চরিত্রটি রয়েছে তার নাম পারিজাত বক্সী। গল্পের কথা অনুযায়ী এই চরিত্রটি বাংলা সাহিত্যের বিখ্যাত সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর ভাইপো। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ। দীনবন্ধুর চরিত্রে দীপক, দীনবন্ধুবাবুর স্ত্রীর ভূমিকায় রীতি, ইন্সপেক্টর মোহন সিংয়ের ভূমিকায় সমীর, গল্প পাঠে পারিজাত বক্সী ও অন্যান্য চরিত্রে সায়ন, নাট্যরূপদান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। প্রথম খোঁজ পেল হরিয়ামালি। বেশ বেলা হয়েছে। এই সময় প্রফেসর উঠে পড়েন, সোজা রাস্তা ধরে বাদামতলা পর্যন্ত একবার বেরিয়ে আসেন। তারপর বারান্দায় বসে চায়ের কাপে চুমুক দেন। হরিয়াই চা তৈরি করে দেয়, বিস্কুট কেনা থাকে। হরিয়া একবার উঁকি দিয়ে দেখল দরজা বন্ধ, জানালাগুলোও বন্ধ রয়েছে। অবশ্য এটা খুবই স্বাভাবিক, কারণ এই পাহাড়ি জায়গায় শীতের প্রকোপ একটু বেশি। একটু পরে হরিয়া দরজায় ধাক্কা দিল, কিন্তু কোনো সাড়া নেই। আশ্চর্য কাণ্ড, এরকম তো হবার কথা নয়। হরিয়া দরজায় কান পেতে রইল। একেবারে নিস্তব্ধ, ক্রাচের কোনো শব্দ নেই। ব্যাপারটা মোটেই ভালো ঠেকল না হরিয়ার। সে বেরিয়ে গেল। একটু দূরে দীনবন্ধুবাবুর বাড়ি, অবসরপ্রাপ্ত সাব জজ, বেশ নামডাক আছে, প্রফেসরের বিশেষ বন্ধু। দীনবন্ধুবাবুর বাড়িতে পৌঁছে হরিয়া ডাক দিল, সরকারবাবু, সরকারবাবু। বারান্দায় বেতের চেয়ারে বসে দীনবন্ধু সরকার একটা বই পড়ছিলেন। হরিয়ার চিৎকার শুনে চোখ তুলে তাকালেন। কি রে হরিয়া? আগে প্রফেসর বাবুকে এত ডাকাডাকি করছি, কোনো সাড়া দিতেছেন না। সে কি? আমি যাচ্ছি, দাঁড়া। দীনবন্ধু সরকার কোট গায়ে দিয়ে হরিয়ার পেছন পেছন এ বাড়িতে এসে পৌঁছলেন। হরিয়া আবার দরজায় ধাক্কা দিল। প্রফেসর, ও প্রফেসর, প্রফেসর। কোনো সাড়া নেই। দীনবন্ধু সরকার চিন্তিত হয়ে বললেন, ব্যাপারটা তো ভালো হচ্ছে না হরিয়া। তুই এক কাজ কর, তুই না থানায় চলে যা, আমার নাম করে ছোট দারোগাকে আসতে বল। দরজার কাছের একটা গাছে দীনবন্ধু সরকার বসলেন। প্রফেসর এখানে আছেন 10 বছরেরও বেশি। কোনো এক কলেজে পড়াতেন, বিপত্নিক, রিটায়ার করে এখানে আস্তানা গেড়েছেন। নির্ঝঞ্ঝাট মানুষ। হরিয়া দেখাশোনা করে, একটা আদিবাসী ছোঁড়া দুবেলা রেঁধে দিয়ে যেত। মাঝে মাঝে কিছু লোক আসত। প্রফেসর বলতেন, আরে আর বলেন কেন, ছাত্রের দল মাঝে মাঝে জ্বালাতে আসে। কিছু কি আর মনে আছে মশাই? এখন আবার কত রকম নতুন থিওরি বের হয়েছে। আমি সেই কবে থেকেই আউট অফ টাচ। তবু এ ব্যাটারা শুনলে তো। প্রফেসর বোটানি পড়াতেন। মাঝে মাঝে হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলেও চলে যান। বিভিন্ন গাছপালা সংগ্রহ করে আনেন। ভদ্রলোকের একটা পা নেই, হাঁটু থেকে কাঠের পা লাগানো, বগলে ক্রাচ। এ অসুবিধায় অবশ্য প্রফেসর অভ্যস্ত। অবসর নেওয়ার আগেই এক দুর্ঘটনায় পা হারিয়েছিলেন। রাস্তা পার হতে গিয়ে বাসের তলায় পাটা থেঁতলে গিয়েছিল। পা কেটে বাদ দিয়ে প্রফেসর সে যাত্রা বাড়ি ফিরেছিলেন। প্রফেসর দীনবন্ধুবাবুর দাবার সঙ্গী। রোজ সন্ধেবেলায় দুজনে দাবার বোর্ড পেতে বসেন। খেলা জমে উঠলে দুজনের কেউই উঠতে চান না। হরিয়া ডেকে ডেকে প্রফেসরকে উঠিয়ে নিয়ে যেত। গেটের আওয়াজ শুনে দীনবন্ধুবাবু ফিরে তাকালেন। হরিয়া ফিরে এসেছে। জিজ্ঞেস করলেন, কি রে, কি বলল? ছোট দারোগা বাবু জিপে করে আসতেছেন। গেট থেকে বেরিয়ে দীনবন্ধুবাবু রাস্তায় গিয়ে দাঁড়ালেন। একটু পরেই পথের বাঁকে একটা জিপ দেখা গেল। শুকনো পাতার স্তূপ উড়িয়ে দুরন্ত বেগে আসছে। ঠিক দীনবন্ধুবাবুর সামনে এসে জিপটা থামল। জিপ থেকে নামলেন ওসি মোহন সিং, সঙ্গে কয়েকজন কনস্টেবল। নমস্কার সরকার সাহেব, কি ব্যাপার? ঠিক বুঝতে পারছি না। প্রফেসরের দরজায় ধাক্কা দিয়েও দরজা খুলতে পারছি না। চলুন তো দেখি একবার। মোহন সিংয়ের ইশারায় একজন কনস্টেবল বন্ধ দরজায় সজোরে বুটের লাথি মারল। দরজার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। মোহন সিং হরিয়ার দিকে ফিরে জিজ্ঞেস করলেন, বাড়িতে শাবল আছে?
হরিয়া একটা শাবল এনে দিল। কনস্টেবল দরজার ফাঁকে শাবল দিয়ে চাপ দিল। কয়েকবার চাপ দেওয়ার পরেই দরজার কবজা খুলে পাল্লা কাত হয়ে দাঁড়ালো। মোহন সিং চাপ দিয়ে দরজা খুলে ফেললেন। আগে মোহন সিং, তারপরে কনস্টেবল, সবশেষে দীনবন্ধু সরকার আর হরিয়া ঘরে ঢুকল। বিছানার ওপর প্রফেসর শুয়ে আছেন। শোবার ভঙ্গিটা কারোরই ভালো ঠেকল না। কাছে গিয়ে দেখল চোখ দুটো বিস্ফারিত, মুখের দুপাশে ফেনা। মোহন সিং দেহের ওপর হাত দিয়ে বললেন, অনেকক্ষণ আগেই সব শেষ হয়ে গেছে, দেহ বেশ শক্ত। দীনবন্ধু বাবুর দিকে ফিরে মোহন সিং জিজ্ঞেস করলেন, কত বয়স হয়েছিল ভদ্রলোকের? তা প্রায় 62 হবে। রিটায়ার করার বয়সের আগেই কলেজ থেকে অবসর নিয়েছিলেন। আচ্ছা, কি মনে হচ্ছে আপনার? স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না। মুখ চোখের ভঙ্গি দেখছেন না? মনে হচ্ছে কেউ দম বন্ধ করে মেরেছে। কিন্তু কে মারল? সে বের হলো কিভাবে? দরজা জানলা সব তো ভেতর থেকে বন্ধ। মোহন সিং একটু চিন্তিত হলেন। এগিয়ে গিয়ে জানালাগুলো ভালো করে পরীক্ষা করলেন। সব জানালাই ভেতর থেকে ছিটকিনি দেওয়া। তাহলে কারো ভেতরে আসা বা বাইরে যাওয়া সম্ভব কি করে? কাঠের পা আর ক্রাচ দেওয়ালের এক কোণে হেলান দিয়ে রাখা আছে। আজ ডেড বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিই, তারপর রিপোর্ট আসুক, দেখি কি করা যায়। পরে লোক এসে হাতে ছাপ নিয়ে যাবে। দরকার হলে ফরেন্সিকের লোকও আসতে পারে। কনস্টেবল জিপ নিয়ে বেরিয়ে গেল। মোহন সিং ঘরে তালা দিয়ে বাইরে এসে দাঁড়ালেন। তারপর দীনবন্ধু সরকারকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনি কবে শেষ প্রফেসরকে দেখেছেন? দীনবন্ধুবাবু শোকে মুহ্যমান হয়েছিলেন। বললেন, ভাবতে আশ্চর্য লাগছে, এত দ্রুত একটা পরিচিত মানুষ চিরদিনের মতো চলে যাবে। কাল রাত্রেও প্রফেসর আমার সঙ্গে দাবা খেলেছিলেন, তবে একটু যেন অন্য মনস্ক ছিলেন। উনি খুব পাকা খেলোয়াড়, কোনোদিন ওনাকে হারাতে পারিনি। কাল কিন্তু 2 বার মাত করে দিয়েছিলাম আমি। বলেছিলাম, কি হলো প্রফেসর, মনটা কোন দিকে? প্রফেসর চমকে উঠে বলেছিলেন, মন ঠিকই আছে, দুপুর থেকে শরীরটা খুব একটা ভালো নেই। আজ তাড়াতাড়ি উঠবো মশাই, শরীরটা ঠিক সুবিধের ঠেকছে না। আমাদের তো বয়স হচ্ছে, শরীর সব দিন কি আর একরকম থাকে? সন্ধে 7টার মধ্যেই প্রফেসর উঠে পড়েছিলেন। হরিয়া ও মোহন সিংয়ের প্রশ্নের উত্তরে নতুন কিছু আলোকপাত করতে পারল না। কেবল বলল, আগে দুপুরবেলায় 2টি লোক এসেছিল, ছাত্রই হবে বোধহয়। দরজা টরজা বন্ধ করিয়ে অনেকক্ষণ কথা কইছিল। প্রফেসরের মৃতদেহ পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হলো। লোক এসে হাতের ছাপও তুলে নিয়ে গেল। নানা দিক থেকে ঘরের ফটো তোলা হলো। কলকাতা থেকে ফরেন্সিক ডিপার্টমেন্টও আসবে। দীনবন্ধু সরকার যখন বাড়ি ফিরলেন তখন তার বেশ মনমরা অবস্থা। তিনি বিশেষ কারো সাথে মিশতেন না, একমাত্র প্রফেসর ছাড়া। আর এই বয়সে নতুন কোনো বন্ধু করাও সম্ভব নয়। দীনবন্ধুবাবুর স্ত্রী উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিলেন। জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো, কি শুনছি? বাড়ির মধ্যে ঢুকতে ঢুকতে দীনবন্ধুবাবু বললেন, জানো, প্রফেসর মারা গেলেন। হঠাৎ? মানুষ কি আর বলে কয়ে মারা যায়? আমার কিন্তু সন্দেহ হচ্ছে বাবু। সন্দেহ? কিসের সন্দেহ? জলজান্ত লোকটা তাই বলে এভাবে মারা যাবে? দেখি ডাক্তারের রিপোর্ট আসুক। অন্যদিন দীনবন্ধুবাবু একটু বেরিয়ে আসেন। আজ বাড়ির মধ্যেই বসে রইলেন। মনটা একদম ভালো নেই। কে যেন বলেছিলেন, পরমায়ু যেন পদ্মপত্রে জল। কথাটা একদমই ঠিক। বিকেলে বেড়াতে বেড়াতে থানার দিকে গেলেন তিনি। মোহন সিং থানাতেই ছিলেন। অভ্যর্থনা করে বললেন, আরে আসুন আসুন, কি খবর? খবর তো আপনাদের কাছে। এই একটু আগে রিপোর্ট এসেছে, অবশ্য লিখিত রিপোর্ট নয়। ডক্টর সেন ফোনে জানিয়েছেন করোনারি অ্যাটাক। একদিক থেকে নিশ্চিন্ত, না হলে এ নিয়ে আবার ঝামেলা হতো। হ্যাঁ, করোনারি অ্যাটাক? হ্যাঁ, তাই তো বললেন। আচ্ছা, প্রফেসরের হার্টের অবস্থার কথা আপনি কিছু জানেন না? তিনি কোনোদিন কিছু বলেননি? না,
হার্টের অবস্থা খারাপ এমন কথা তো বলেননি কোনোদিনও। তবে খুব সাবধানী লোক ছিলেন। 3 মাস অন্তর রক্ত পরীক্ষা করাতেন, সুগার, কোলেস্টেরল, ইউরিয়া সব চেক করাতেন। আরে মশাই, যতই চেক করান, মৃত্যু যখন থাবা বসায় তখন কিছুই পরোয়া করে না, সব রিপোর্ট বানচাল করে দেয়। আচ্ছা, আজ তাহলে চলি। দীনবন্ধুবাবু উঠলেন। মোহন সিংও সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। স্যার, এই খবরের জন্য আপনি এতটা পথ হেঁটে এলেন? বাড়িতে তো ফোন রয়েছে, ফোনেই তো জেনে নিতে পারতেন। হ্যাঁ, একটু হাঁটতেও বেরিয়েছিলাম, সেই সঙ্গে খবরটা নিয়ে গেলাম। বাড়ি ফিরে এলেন দীনবন্ধু সরকার। সামনের বাগানে স্ত্রীর সঙ্গে দেখা হলো। স্ত্রী এগিয়ে এসে বললেন, আমি না একটা কাজ করেছি জানো? কি কাজ? পারিজাতকে ফোন করে দিয়েছি। পারিজাত আবার কে? পারিজাত বক্সের নাম শোনোনি? আরে বিখ্যাত শখের গোয়েন্দা। দীনবন্ধুবাবুর মনে পড়ে গেল, পারিজাত বাবুর সম্বন্ধে চমকপ্রদ নানা কাহিনী এখানে ওখানে শুনেছেন তিনি। খবর কাগজের পাতায়ও পড়েছেন। বিখ্যাত গোয়েন্দা, ব্যোমকেশ বক্সীর ভাইপো। আর একটা কথাও মনে পড়ে গেল তার গৃহিণীর সঙ্গে পারিজাত বাবুর লতায় পাতায় কি একটা যেন সম্পর্কও আছে। তা কি বলল পারিজাত বক্সী? বললো তো আজ সন্ধ্যে 7:30-এর মধ্যে পৌঁছে যাবে। দীনবন্ধুবাবু হাত ঘড়িতে দেখলেন প্রায় 6টা। শীতের বিকেল এর মধ্যেই সন্ধ্যের রূপ নিয়েছে। তাহলে তো স্টেশনে কাউকে পাঠাতে হয়। কাকে আর পাঠাবে? কেউ তো ওকে চেনে না। তাছাড়াও বলেছে কাউকে স্টেশনে থাকার দরকার নেই, ও ঠিক চিনে চিনে চলে আসবে। দুজনেই অপেক্ষা করতে লাগলেন। 8:30 বাজল, কিন্তু পারিজাত বাবুর দেখা নেই। স্টেশন খুব একটা দূরেও নয়, মিনিট 10-এর পথ। রিকশায় করে এলে মিনিট 5। ট্রেন ঠিক সময়েই এসেছে। স্টেশনের শব্দ বাড়ি থেকে পাওয়া যায়। 9টা বাজল। দীনবন্ধুবাবু জিজ্ঞেস করলেন, ওই গো, তোমার পারিজাত বক্সের কি হলো? কি জানি, ঠিক বুঝতে পারছি না। আমাকে তো বলো নিশ্চয়ই আসবো। আরে এসেই বা লাভ কি? প্রফেসরের স্বাভাবিক মৃত্যু হয়েছে। 9:45। দীনবন্ধুবাবু যখন শুতে যাচ্ছেন, বাড়ির সামনের গেটে একটা আওয়াজ হলো। তিনি জানালা দিয়ে দেখলেন সুটকেস হাতে পারিজাত বক্সী আসছেন। দরজা খুলে দীনবন্ধুবাবু কৌতূহলী দৃষ্টি নিয়ে পারিজাত বক্সীকে দেখতে লাগলেন। এর আগে তাকে কখনো দেখেননি তিনি। দীনবন্ধুবাবুর স্ত্রী এগিয়ে এসে বললেন, আচ্ছা মানুষ বাবা তুমি, এই তোমার 7:30 বাজলো? পারিজাত বক্সী হাত জোড় করে দুজনকে নমস্কার করল। তারপর বলল, দেরি করে আসার জন্য মাপ চাইছি। আসলে আসার সময় কতগুলো কাজ সেরে আসতে হলো। বাকি কথা হলো খাবার টেবিলে। দীনবন্ধুবাবুর ঠিক সময়ে খাওয়ার অভ্যেস, তিনি আগেই খেয়ে নিয়েছিলেন। তার স্ত্রী আর পারিজাত বক্সী একসঙ্গে খেতে বসল। একটা চেয়ার নিয়ে দীনবন্ধুবাবু সামনে বসেছিলেন। পারিজাত বলল, বডিটা আমি দেখে এলাম। করোনারি অ্যাটাক কিনা জানি না, তবে হার্ট ফেল করেই আপনাদের প্রফেসর মারা গেছেন সেটা বোঝা যাচ্ছে। আর বিছানাতেও বিষ-টিষ জাতীয় কিছু পাওয়া যায়নি, কাজেই বিষের কোনো প্রতিক্রিয়া নেই। কিভাবে মৃত্যু হয়েছে বলে তোমার বিশ্বাস? এত তাড়াতাড়ি কিছু বলা মুশকিল, আমাকে কয়েকটা দিন সময় দিন। খাওয়া দাওয়ার পর একটা সুটকেস থেকে বালিশ আর একটা বিলিতি কম্বল বের করে পারিজাত বক্সী বলল, আমি চলি। দীনবন্ধুবাবু এবং তার স্ত্রী দুজনেই অবাক। আমি প্রফেসরের বাড়িতে শোবো। কিন্তু সে বাড়ি তো তালা বন্ধ। জানি, আসার সময় থানায় আমি মোহন সিংয়ের সঙ্গে দেখা করে ও বাড়ির চাবি নিয়ে এসেছি। আচ্ছা, গুড নাইট, কাল সকালে দেখা হচ্ছে। পারিজাত বক্সী বেরিয়ে গেল। প্রফেসরের বাড়ি পৌঁছে দেখল বাড়ি খালি, হরিয়ামালিও নেই। প্রফেসরের মৃত্যু হওয়ার পর আর তার এখানে রাত কাটাতে সাহস হয়নি। তালা খুলে পারিজাত বক্সী ভেতরে ঢুকল। অন্ধকারে হাতড়ে হাতড়ে সুইচ টিপে আলো জ্বালল। তারপর কিছুক্ষণ এঘর ওঘর করে ঘুরে বেড়ালো সে। 2টো মাত্র ঘর, একটা একটু বড়, একটা একটু ছোট। শোবার ঘরে একটা সেলফ, তাতে কিছু বোটানির বই, কিছু হালকা নোভেল। মাঝখানে একটা গোল টেবিল, ওপাশে একটা খাট। ভেতরের ঘরে একটা আলনা আছে, তাতে কিছু জামা কাপড় ঝুলছে। আর একটা দেওয়াল আলমারি, তাতে কয়েকটা ওষুধের শিশি রয়েছে। সেগুলো নামিয়ে খুব মনোযোগ দিয়ে পারিজাত বক্সী দেখতে লাগলো।
ঘুমের বড়ি, মাথা ধরার অ্যাসপিরিন আর শেষের ওষুধটা দেখে পারিজাত বক্সির মনে হলো প্রফেসরের ডায়াবেটিস ছিল। এদিকে একটা ফাইল রাখা আছে, সেটা পেড়ে নিয়ে পারিজাত বক্সি বিছানায় বসল। পরপর রক্তের রিপোর্ট, যাবতীয় কিছু পরীক্ষা করিয়েছিলেন প্রফেসর। সবই স্বাভাবিক। শেষের দিকে ডায়াবেটিসের লক্ষণ দেখা গিয়েছিল, কিন্তু রক্তে শর্করার ভাগ খুবই সামান্য। ওষুধ খেয়েই প্রফেসর সেরে গিয়েছিলেন। পারিজাত বক্সি এবার আলনায় ঝোলানো জামাকাপড়গুলো তন্ন তন্ন করে খুঁজল। লম্বা কোটের পকেটে কিছু গাছের পাতা, বোধহয় তার বোটানি চর্চার জন্য, একটা রুমাল আর একটা নস্যির কৌটো। সব দেখা হলে পারিজাত বক্সি প্রফেসরের বিছানাটা তুলল। না, এখানেও কিছু নেই। সে মনে মনে ভাবল, ভদ্রলোকের বোধহয় কোথাও কেউ ছিল না। চিঠিপত্র নেই, এমনকি যে ছাত্ররা আসা যাওয়া করত তারাও কোনোদিন এক লাইন লিখে খোঁজ খবর নেয়নি। আশ্চর্য। পারিজাত বক্সি হাত ঘড়িতে সময় দেখল। রাত 12টা পেরিয়ে গেছে। মাটিতে কম্বল বিছিয়ে সে শুয়ে পড়ল। পরদিন সকালে বেশ বেলায় ঘুম ভাঙল তার। উঠে বসে ঘরের চেহারাটা আর একবার দেখল। কোণের দিকে একটা ক্রাচ আর একটা কাঠের পা। সে আগেই শুনেছিল প্রফেসর একটা পা হারিয়েছিলেন, কাঠের পা ব্যবহার করতেন। পারিজাত উঠে গিয়ে ক্রাচ আর কাঠের পাটা খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলো। ক্রাচটা বেশ দামি, বিলিতি কোম্পানি থেকে কেনা। চকচকে পালিশ, দামি কাঠ। বগলে চেপে ধরলে যে জায়গাটা ব্যথা লাগতে পারে সেটা মোটা রাবারের। অবশ্য এটা খুবই স্বাভাবিক, সারা জীবনের জিনিস। কাজেই এই নিত্যদিনের সঙ্গীটির পেছনে যে প্রফেসর পয়সা খরচ করবেন এটা আশা করাই যায়। ক্রাচটা একটু নাড়াচাড়া করতে করতে পারিজাত বক্সির ভ্রু কুঁচকে গেল। ক্রাচটার মাঝামাঝি জায়গায় একটা স্ক্রু। কিন্তু এখানে তো স্ক্রু থাকবার কোনো কারণ নেই। স্ক্রুটা নাড়াচাড়া করতে করতে ক্রাচটা হঠাৎ দুভাগ হয়ে গেল। ওপরের অংশটা ছোট, নিচের অংশটা ফাঁপা। কাগজপত্র গুটিয়ে কিংবা অন্য কোনো জিনিস বেশ সহজে রাখা যায়। ক্রাচটা কোলে নিয়ে পারিজাত বক্সি চুপচাপ বসে রইল। জীবনে ক্রাচ অনেক দেখেছে সে, কিন্তু ঠিক এভাবে ফাঁপা ক্রাচ এর আগে আর কোথাও দেখেনি। গোপনীয় দলিল, নিষিদ্ধ জিনিসপত্র রাখার পক্ষে আদর্শ জিনিস। কিন্তু প্রফেসর ঠিক কী ধরনের লোক ছিলেন যে এই প্যাটার্নের ক্রাচ করতে তার প্রয়োজন হয়ে পড়েছিল? রোদ পড়েছে। পারিজাত বক্সি ক্রাচ আর কাঠের পা ঘরের এক কোণে রেখে উঠে পড়ল। মুখ হাত ধুয়ে দরজায় তালা দিয়ে দীনবন্ধুবাবুর বাড়িতে চলে এলো। দীনবন্ধুবাবু বাড়ির সামনেই বাগানে দাঁড়িয়েছিলেন। পোশাক দেখে মনে হয় মর্নিং ওয়াক শেষ করে অপেক্ষা করছেন। পারিজাতকে দেখে তিনি বললেন, কাল রাত্রে ক্লান্ত হয়ে ঘুমিয়েছ বলে আর ডাকতে পাঠাইনি। আপনার সঙ্গে প্রফেসরের আলাপ কি এখানে আসার পর না আগে থেকে চিনতেন? আগে আলাপ ছিল না, এখানে আসার পরেই হয়েছিল। ভদ্রলোকের আসল নাম তো তারকনাথ রায়। হ্যাঁ, কলেজে প্রফেসরই করতেন বলে সবাই প্রফেসর বলতো। কোন কলেজে পড়াতেন জানেন? শুনেছিলাম মেট্রোপলিটন কলেজের বোটানির প্রফেসর ছিলেন। হ্যাঁ, দুর্ঘটনায় একটা পা কাটা যায়। হ্যাঁ, তাই তো শুনেছি। আচ্ছা, আপনি প্রফেসরের বাড়িতে গেছেন কখনো? হ্যাঁ, গেছি বই কি, তবে উনি আমার বাড়ি বেশি আসতেন। এমন কোনো দিন হয়েছে আপনার সামনে ওনার ছাত্রের দল এসেছে? হ্যাঁ হ্যাঁ, এসেছে। আপনার সামনে উনি তাদের সঙ্গে বোটানি নিয়ে আলোচনা করতেন? না, ছাত্রদের বলতেন, তোমরা একটু বসো, এর সঙ্গে কথা শেষ করে তোমাদের কথা শুনবো। চা জল খাবার শেষ করে পারিজাত বক্সি বলল, আমি আজ একবার কলকাতায় যাব। কলকাতায়? হ্যাঁ, আমার কতগুলো কাজ আছে। সম্ভব হলে আজ রাত্রেই ফিরব, না হলে কাল সকালে। আপনাকে একটা কাজ করতে হবে। কি বলো? প্রফেসরের বাড়িতে আমি তালার ওপর তালা দিয়ে যাচ্ছি। মোহন সিং যদি আসেন বলবেন যেন প্রফেসরের বাড়ির মধ্যে ঢোকার ব্যবস্থা না করেন। তোমার কি মনে হচ্ছে বলো তো পারিজাত? দীনবন্ধুবাবু আর কৌতূহল দমন করতে পারলেন না। এখনই কিছু বলতে পারছি না, তবে প্রফেসরের মৃত্যুর মধ্যে একটা রহস্য যে আছে সেটা আন্দাজ করেছি, এবং সেই রহস্যের জট আমাকেই ছাড়াতে হবে। দীনবন্ধুবাবু চুপ করে শুনলেন। হঠাৎ পারিজাত বক্সি জিজ্ঞেস করল, আচ্ছা, হরিয়ামালি লোক কেমন? হরিয়া?
হরিয়াকে তো ভালোই মনে হয়, বাড়িওয়ালার লোক। প্রফেসর আসবার আগে থেকেই ও বাড়ির দেখাশোনা করে, মাঝে মাঝে হারিয়া খায়, এছাড়া আর কোনো দোষ নেই। একটু পরেই পারিজাত বক্সী রওনা হয়ে গেল। মোহন সিংও এদিকে এলো না। বিকেলের দিকে বেড়াতে বেড়াতে দীনবন্ধুবাবুই থানার দিকে গেলেন। মোহন সিং থানাতেই ছিল। দীনবন্ধুবাবুকে দেখে জিজ্ঞেস করল, কি স্যার কিছু বলবেন? না, কি আর বলবো। কিছু মনে করবেন না স্যার, শখের গোয়েন্দাদের কাজই হলো একটা সোজা কাজ আরও কঠিন করে তোলা। একটা ন্যাচারাল ডেথ নিয়ে বক্সি যা প্যাচ করছে, আমার অবশ্য কিছু বলার নেই। ডেপুটি কমিশনার ফোন করে আমাকে নির্দেশ দিয়েছেন মিস্টার বক্সিকে সাহায্য করার জন্য। আমি সাহায্য করে যাব। মোহন সিংয়ের কথায় মনে হলো বাইরে থেকে পারিজাত বক্সী এসে এই কেসে হাত দেওয়াতে সে খুব একটা সন্তুষ্ট নয়। অবশ্য শখের গোয়েন্দা আর পুলিশ অফিসারের মধ্যে এই মানসিক সংঘর্ষ সব ক্ষেত্রেই ঘটে থাকে। পারিজাত বক্সীকে দীনবন্ধুবাবুর স্ত্রী ফোন করে ডেকেছেন শুনলে মোহন সিং মোটেই খুশি হবে না। পারিজাত বক্সী ফিরল পরের দিন বিকেলবেলা। মুখ চোখের চেহারা খুব গম্ভীর মনে হলো। গভীরভাবে কিছু একটা যেন চিন্তা করছে সে। দীনবন্ধুবাবুর স্ত্রী জিজ্ঞেস করলেন, কিছু হদিশ পেলে? হ্যাঁ, কিসের হদিশ? আরে বাবা, কেসের। না, এখনো সব হয়নি। তবে এটুকু জেনে রাখুন, মেট্রোপলিটন কলেজে তারকনাথ রায় বলে বোটানির কেন কোনো বিষয়েরই কোনো প্রফেসর ছিলেন না। হ্যাঁ, বলো কি? হ্যাঁ, আর মোটর দুর্ঘটনায় প্রফেসরের সাংঘাতিক আহত হওয়ার কথাও ঠিক নয়। আমি বড় বড় হাসপাতালগুলোর রেকর্ড চেক করে দেখেছি। আচ্ছা, এই ধরনের মিথ্যে কথা বলে লাভটা কি? লাভের কথা যিনি বলতে পারতেন তিনি তো আর আমাদের মধ্যে নেই। আচ্ছা, পুলিশের লোক প্রফেসরের বাড়িতে এসেছিল? না। এবার দীনবন্ধুবাবু প্রশ্ন করলেন, তাহলে যে ছাত্ররা প্রফেসরের কাছে আসতো তারা? প্রফেসর যেমন ভুয়ো, ছাত্ররাও তেমনই ভুয়ো হতে পারে। যাক, এখন আর কোনো প্রশ্ন নয়। আগে এক কাপ চা খাওয়ান তো, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। লজ্জিত হয়ে দীনবন্ধুবাবুর স্ত্রী রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন, ছি ছি, আমি এক্ষুনি এনে দিচ্ছি। রাত্রে পারিজাত বক্সী প্রফেসরের বাড়িতে চলে এলো। ক্রাচটা নিয়ে আবার একবার বসল। ঘর অন্ধকার। বক্সীর হাতে একটা জোরালো টর্চ। উল্টে পাল্টে অনেকক্ষণ ধরে দেখল ক্রাচটা। না, আর কোথাও কিচ্ছু নেই। এবার কাঠের পাটা টেনে নিল। একেবারেই সাধারণ কাঠের পা, বিশেষ কোনো বৈশিষ্ট্যও চোখে পড়ল না। পায়ের সঙ্গে আটকানোর জন্য চামড়ার স্ট্র্যাপ রয়েছে। স্ট্র্যাপটা নাড়াচাড়া করতে করতে ভাঁজ করা একটা কাগজের টুকরো মেঝের ওপর পড়ল। পারিজাত বক্সী কাগজের টুকরোটা কুড়িয়ে নিল। সাধারণ একটা কাগজ, মাঝখানে কালো কালিতে দুটো অক্ষর লেখা, তালে বস্যয়ে রস্যই ত। শীত। কথাটা শীত নয়, সেটা বুঝতে অসুবিধে হচ্ছে না, কারণ শীত বানান তালে বস্যয়ে দীর্ঘই ত। এ শীত যে সে শীত নয় সেটা জানবার মতো বিদ্যে প্রফেসরের ছিল। আর তাছাড়া এই মাঝখানে হাইফেনটাই বা কেন? শব্দটা মামুলিও নিশ্চয়ই নয়, নইলে এত যত্ন করে কাঠের পায়ের স্ট্যাম্পের সঙ্গে বাঁধা থাকতো না। যদি কিছু রহস্য থাকে তাহলে তা এই কথাকে কেন্দ্র করেই। মেঝের ওপর বিছানা পাতল পারিজাত বক্সী। চোখে ঘুম নেই, কেবল চিন্তা, তালে বস্যয়ে হস্যই ত। এই কথাটার অর্থ কি হতে পারে? যদি অন্য কোনো ভাষায় লেখা হয় তাহলে তো মুশকিল। সে ভাষা জানতে না পারলে জীবনে এর রহস্য বের করা যাবে না। রাত অনেক হয়েছে, একটু তন্দ্রা মতো এসে থাকবে চোখে। হঠাৎ খুট করে একটা শব্দ হলো। পারিজাত বক্সীর ঘুম খুব সজাগ। মনে হলো শব্দটা খাটের পাশের জানালার কাছ থেকে আসছে। কে যেন জানালাটা খোলার চেষ্টা করছে। একটু ভয় পেয়েই পারিজাত বক্সী ভেতরের দিকে সরে গেল। খাটের আড়ালে সব দরজায় কাঁচ দেওয়া, ভারী শক্ত কাঁচ।
তার উপর লোহার ক্রস করা আছে। কাঁচ ভেঙে গেলেও ভেতরে ঢোকা সম্ভব নয়। দেওয়ালে হেলান দিয়ে পারিজাত বক্সী দেখতে লাগলো। বাইরের দিকে জ্যোৎস্না, কিন্তু বড় অস্পষ্ট। একটা লোকের কালো ছায়া দেখা গেল। একটু পরেই একটা কাঁচ খুলে গেল। লোহার ক্রসবারটাও বিচিত্র উপায়ে সরানো হলো। বিরাট আকারের একটা লোক ঘরে এসে ঢুকল। লম্বায় প্রায় 6 ফিট, সবল চেহারা, নিগ্রটিগ্র হওয়াও আশ্চর্য নয়। বেল্টে বাঁধা চ্যাপ্টা একটা টর্চ। সেই আলোর সাহায্যে লোকটা সোজা ক্রাচ আর কাঠের পা নিয়ে খাটের ওপর বসল। খুব অল্প সময়ের মধ্যে ক্রাচের প্যাঁচ খুলে ফেলল, কাঠের পায়ে স্ট্র্যাপও। তারপর ভেতরে হাত দিয়ে তন্ন তন্ন করে কি যেন খুঁজল। কিছু না পেয়ে হতাশায় একটা শব্দ করল। বাইরে একটা শেয়াল ডেকে উঠতেই লোকটা চমকে উঠল। তারপর আস্তে আস্তে উঠে আবার জানালা দিয়ে বেরিয়ে গেল। জানালার কাছে কিছুক্ষণ অপেক্ষা করল সে। তারপর আর তাকে দেখা গেল না। পারিজাত বক্সী তাড়াতাড়ি খাটের ওপর উঠে বসল। জানালার কাঁচ ঠিক আটকানো রয়েছে, লোহার ক্রসবারও। জানালার কাছে মুখ রেখে পারিজাত বক্সী দেখল দীর্ঘ লোকটা জঙ্গলের দিকে চলে যাচ্ছে। একটু যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। এবার পারিজাত বক্সী নিঃসন্দেহ হল লোকটা এই কাগজটার সন্ধানেই এসেছিল। কাগজটা কোথায় আছে সেটা তার জানা। কাগজটার মধ্যে লেখা শব্দ দুটো তাহলে নিশ্চয়ই কোনো না কোনো সংকেত ছিল। বাকি রাত পারিজাত বক্সী পায়চারি করেই কাটিয়ে দিল। মনে মনে ভাবতে লাগলো, তাহলে বসই রসই হাইফেন ত, এই শব্দ দুটোর অর্থ কি হতে পারে? নিশ্চয়ই কোনো নিষিদ্ধ দ্রব্যের কারবারের সঙ্গে প্রফেসর লিপ্ত ছিলেন। ছাত্র সেজে যারা আসতো তারা ছাত্র নয়, ওই কারবারের অংশীদার। এইসব ব্যবসায় যা হয়ে থাকে, ভাগ বাটোয়ারা নিয়ে রেষারেষি, একজন আরেকজনকে পৃথিবী থেকে হটিয়ে দেওয়ার চেষ্টা করে, প্রফেসরের সাথেও সম্ভবত তাই হয়েছে। না, দীনবন্ধুবাবুর স্মরণ নিতে হবে। এখানে তালে বসই রসই ত বলে কোনো সাঁওতালি ভাষা আছে কিনা খোঁজ নিতে হবে একবার। কিংবা এ দুটো অক্ষর কোনো লোকের নামের অদ্যাক্ষর নয় তো? কি জানি। অনেক ভাবনা চিন্তা করেও পারিজাত বক্সী কিছুই কুলকিনারা পেল না। অবশেষে ভোর হল। পারিজাত বক্সী আগে জানালাটা পরীক্ষা করল। অন্য কাঁচগুলো ঠিকই আছে, একটা কাঁচ কেবল আলগা বসানো। ক্রসবারের স্ক্রুগুলোও খোলার ব্যবস্থা আছে। আচ্ছা, তার মানে সদর দরজা না খুলে জানালার কাঁচ সরিয়ে প্রফেসরের নিজের পক্ষে বাইরে আসা যাওয়ার সুবিধে ছিল। দরকার হলে রাত বিরেতে বাইরের আগন্তুককেও বাড়ির মধ্যে আনা যেতে পারত। সকালে পারিজাতকে দেখে দীনবন্ধুবাবু চমকে উঠলেন। জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, চেহারা এমন হয়েছে কেন? সারা রাত ঘুম হয়নি? আর ঘুম? আপনাদের দেশে প্রহরে প্রহরে যা শেয়ালের ডাক। চা পান করতে করতে পারিজাত বক্সী বলল, দীনবন্ধুবাবু, আপনার ফোনটা একবার ব্যবহার করা যাবে? নিশ্চয়ই, এর জন্য আবার জিজ্ঞেস করবার কি আছে? আচ্ছা, তুমি তো রয়েছ, আমি আর আমার স্ত্রী একটু হাটে যাব। আজ হাটবার। হ্যাঁ হ্যাঁ, ঘুরে আসুন, আমি আছি। দীনবন্ধুবাবু তাঁর স্ত্রীকে নিয়ে হাটের উদ্দেশ্যে চলে গেলেন। পারিজাত বক্সী গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনারের বাড়িতে ফোন করল।
হ্যালো, পারিজাত বক্সি। আরে বলো, কি খবর? আমাকে একটা খোঁজ দিতে হবে। 6.5 ফুট লম্বা লোক, বিদেশি হওয়াও বিচিত্র নয়, একটু খুঁড়িয়ে চলে, জাহাজের খালাসি টালাসিও হতে পারে। জানেন কিছু? গালের কাছে খুব বড় একটা কাটা দাগ। সেটা তো ঠিক বলতে পারবো না, অন্ধকারে দেখেছি, অতটা লক্ষ্য করিনি। ফটো দেখলে চিনতে পারবে? হ্যাঁ, তা বোধহয় পারবো। ঠিক আছে, আমার লোক গোটা 4-5 ফটো নিয়ে তোমার কাছে পৌঁছে যাবে, মোটরে পাঠাবো। হ্যাঁ ঠিক আছে। ঘন্টা 2.5-3-এর মধ্যেই পৌঁছে যাবে, তুমি দেখে বলে দিও। ঘণ্টাখানেক পর দীনবন্ধু দম্পতি হাট থেকে ফিরলেন। দীনবন্ধুবাবুর হাতের ঝুড়িতে তরি তরকারি, আর দীনবন্ধুবাবুর স্ত্রীর হাতে একটা শাল পাতার ঠোঙা। দীনবন্ধুবাবুর স্ত্রী বাইরের ঘরের টেবিলের ওপর রাখা রেকাবিতে ঠোঙাটা উপুর করে দিলেন। এক রাশ শিউলি ফুল ঝরে পড়ল। পারিজাত বক্সি বসে বসে এই সবই লক্ষ্য করছিল। সে জিজ্ঞেস করল, ফুলও কি হাট থেকে কিনলেন নাকি? না না, পয়সা দিয়ে কেনা নয়, প্রফেসরের বাগানে শিউলিতলায় পড়েছিল, কুড়িয়ে নিয়ে এলাম। চমকে সোজা হয়ে বসল পারিজাত, আপন মনে বলে উঠল, শিউলিতলা, শিউলিতলা, তার মানে তালে বস্যয়ে হস্যই তো, তাই তো? এই সহজ কথাটা এতক্ষণ মনে আসেনি। কিছু বললে? না না, কিছু না, একটা কথা মনে পড়ে গেল। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর পারিজাত বক্সি প্রফেসরের বাড়িতে চলে এলো। একটা খাটিয়ার মধ্যে হরিয়া দড়ি পাকাচ্ছিল। পারিজাত বক্সি তার সামনে গিয়ে বলল, হরিয়া, একটা কাজ করতে হবে। বলেন বাবু। এই চিঠিখানা থানার অফিসারকে দিয়ে আসতে হবে, আর এটাও ধরো। একটা চিঠি আর একটা 5 টাকার নোট হরিয়ার হাতে ধরিয়ে দিল পারিজাত বক্সি। আগে টাকা দিয়া কি হবে বাবু? রেখে দাও, রেখে দাও, তোমার কাজে লাগবে, এতটা পথ যাবে। হরিয়া বেরিয়ে পড়ল। কিছুক্ষণের জন্য পারিজাত বক্সি নিশ্চিন্ত, হরিয়ার হাতে টাকা এলে সে হাঁড়িয়া না খেয়ে ফিরবে না। শিউলি গাছটা বাড়ির পেছন দিকে। সেখানে পৌঁছে সে দেখল শিউলিতলায় তখনও অনেক ফুল পড়ে আছে। মনে হয় কে যেন সাদা আসন বিছিয়ে রেখেছে। কোমরের বেল্টে বাঁধা যন্ত্র বের করে পারিজাত বক্সি কাজে লেগে গেল। প্রায় 1 ঘন্টা এদিক ওদিক খোঁড়ার পর একটা কাঠের বাক্সের সন্ধান পাওয়া গেল। চন্দন কাঠের ছোট্ট বাক্স। বাক্সটা খুলতেই পারিজাত বক্সি দেখল ওপরে কতগুলো কাগজের ফালি। সেগুলো সরাতেই তার চোখ একেবারে ধাঁধিয়ে গেল। গোটা 10 হিরে চকচক করছে বাক্সটার ভেতরে। আসল কি নকল তা পারিজাত বক্সির পক্ষে বলা বেশ কঠিন। যদি আসল হয় তবে দাম অনেক। এবার বোঝা গেল প্রফেসর হীরের চোরা কারবারের সঙ্গে লিপ্ত ছিলেন। বাইরে থেকে হিরে আসতো কিংবা এখান থেকে বাইরে চালান যেত। এসব ব্যবসায় শেষ পর্যন্ত যা হয় প্রফেসরেরও তাই হয়েছিল। পয়সা কড়ির ভাগ বাটোয়ারা কিংবা দলপতি হওয়ার লোভে একজন আরেকজনকে খুন করে। বাক্সটা সাবধানে নিয়ে ভালো করে মাটি চাপা দিয়ে সেখান থেকে বেরিয়ে এলো পারিজাত বক্সি। দীনবন্ধুবাবুর বাড়ি ফেরার খানিকক্ষণ পরেই একটা মোটর এসে বাড়ির সামনে দাঁড়ালো। একটা লোক কয়েকটা ফটো পারিজাত বক্সির হাতে দিল। পারিজাত বক্সি গভীর মনোযোগ সহকারে ফটোগুলো দেখল। প্রতিটা ফটোর পেছনে নাম আর বিশেষত্ব লেখা। বিশেষত্ব অর্থাৎ লোকটা ঠিক কী ধরনের ব্যবসায় লিপ্ত। দেখতে দেখতে একটা ফটো চোখে লাগলো পারিজাতের। লম্বা চেহারা, 6.5 ফিটের কাছাকাছি, গালে একটা কাটা দাগ আছে। পেছনে নাম লেখা আফজল ইরানি। বাঁ পায়ে গুলি লাগার পর একটু খুঁড়িয়ে চলে। মণিমুক্ত পাথরের কারবার, পেশায় জাহাজের খালাসি। পারিজাত জিজ্ঞেস করল, এই লোকটা এখন আছে কোথায়? আগে তা তো জানি না, একবার জেল হওয়ার পর খালাসির চাকরিটা আর নেই। কোথায় আছে কোনো রেকর্ডও নেই। জেল হয়েছিল কেন? একটা লোককে ছোড়া মেরেছিল। ঠিক কি ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছিল তা অবশ্য আমার মনে নেই। আচ্ছা ঠিক আছে, এই ছবিটা আমি রাখলাম, বাকিগুলো আপনি নিয়ে যেতে পারেন।
লোকটা চলে যেতে পারিজাত বক্সী হিরেগুলো বাক্স থেকে বের করে নিজের সুটকেসের গোপন পকেটে রেখে দিল। তারপর রাস্তায় বেরিয়ে ছোট ছোট পাথরের নুড়ি কুড়িয়ে বাক্সর মধ্যে রেখে দিল। এবার প্রফেসরের ঘরের মধ্যে ঢুকে দুটো বইয়ের মাঝখানে বাক্সটা রেখে দিল। দীনবন্ধুবাবুর বাড়িতে সে যখন ফিরল, দীনবন্ধুবাবুর স্ত্রী জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, দুপুরে ঘুমোওনি? যে কাজের ভার দিয়েছেন চোখের ঘুম উড়ে গেছে। সন্ধ্যের অন্ধকার নামতেই তিনজন কনস্টেবল এসে দাঁড়িয়ে সেলাম করল। পারিজাত বক্সী তাদের সঙ্গে চাপা গলায় অনেকক্ষণ ধরে আলোচনা করলেন। তারপর রাত আর একটু গভীর হলে চারজনে বেরিয়ে পড়ল। অন্ধকার রাত, কোথাও একটা তারারও চিহ্ন নেই। শীতটা বেশ পড়েছে। সময় যেন আর কাটতে চাইছে না। কোণে কোণে জোনাকির ঝাঁক, প্রহরে প্রহরে শেয়ালের চিৎকার, আর তার সাথে কনকনে পাহাড়ি ঠান্ডা। হঠাৎ জঙ্গল থেকে দীর্ঘাকৃতি একটা ছায়ামূর্তির আবির্ভাব। খুব ধীর পদক্ষেপে একটা লোক এগিয়ে আসছে। একটু দাঁড়ালো, কি যেন দেখলো এদিক ওদিক। তারপর প্রফেসরের বাড়ির দিকে পা বাড়ালো। পারিজাত বক্সী খুব সাবধানে লোকটাকে অনুসরণ করতে লাগলো। জানালা খুলে লোকটা ভেতরে লাফিয়ে পড়ল। জোরালো টর্চের বাতি জেলে সারা ঘর দেখলো এদিক ওদিক। খুঁজতে খুঁজতে বইয়ের ফাঁকে কাঠের বাক্সটা দেখতে পেয়ে সেটা তুলে নিল। তারপর খুব ধীর পায়ে বাইরে বেরিয়ে এলো সে। আফজাল ইরানি। বাইরে পা দিতেই পারিজাত বক্সীর গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, নড়ার চেষ্টা করো না, বিপদ তোমারই বাড়বে। লোকটা চমকে উঠে পকেটে হাত ঢোকাবার আগেই দেখল পুলিশ বাহিনী তাকে ঘিরে ফেলেছে। টর্চ লাইটের উজ্জ্বল আলো পড়েছে তার মুখের ওপর। একটা কথা বলো তো, তারক রায় তোমার কি ক্ষতি করেছিল? 2-1 মিনিটের দ্বিধা। তারপর লোকটা চেঁচিয়ে উঠল, লোকটা একটা বেঈমান, আমার সঙ্গে নেমক হারামি করেছে। বাকি কথা থানায় গিয়ে বলল আফজাল ইরানি। তারক রায়ের সঙ্গে আমার পরিচয় অনেক দিনের, সুদূর বার্মায়। ক্রমে অন্তরঙ্গতা হয়, দুজনে ব্যবসা শুরু করি। আমি দেশ বিদেশ থেকে দামি দামি পাথর নিয়ে আসি, তারক রায় সেসব পাথর জহুরিদের কাছে বিক্রি করে। তারপর নিজেদের মধ্যে পয়সা ভাগ করে নি। বার্মা থেকে তারক রায় এদেশে আসার পরও ব্যবসা চলতে থাকে। খুব বড় শহর হলে আসা যাওয়া করার একটা অসুবিধে আছে, পুলিশের নজরে পড়ার ভয় থাকে। তাই তারক রায় এইরকম একটা জায়গাতে ডেরা বাঁধে। বেশ চলছিল ব্যবসা, কিন্তু তারক রায় নেমক হারামি করতে শুরু করে। একবার গোটা 6 নীলা সংগ্রহ করে নিয়ে আসি আমি। তারক রায় সেগুলোকে ঝুটো বলে আমাকে ফেরত দেয়। তারপর 10টা পোখরাজের বেলাতেও তাই করে। আমার সন্দেহ হয়, বুঝতে পারি আসল পাথর সরিয়ে আমাকে নকল পাথর ফেরত দেওয়া হচ্ছে। তারপর বিদেশে আমি একটা হাঙ্গামায় জড়িয়ে পড়ি, তাতে আমার জেল হয়। তাও জেল থেকে বেরিয়ে একটা লোককে দিয়ে আমি কিছু হিরে পাঠাই তারক রায়ের কাছে। লোকটাকে বলতে বলেছিলাম আফজল মারা গেছে, তার স্ত্রী পুত্র খুবই কষ্টে আছে, হিরে বাবদ টাকাগুলো হাতে হাতে দিয়ে দিন। তারক রায় দেয়নি, বলেছে ইদানিং আমি নাকি তাকে ঝুটো পাথর দিচ্ছিলাম, কাজেই হিরেগুলো যাচাই না করে সে একটা পয়সাও দিতে পারবে না। লোকটাকে তারপরে অনেকবার পাঠিয়েছি, তারক রায় এড়িয়ে গেছে। আমি অবশ্য খবর পেয়েছিলাম যে তারক রায় অন্য একটা দলের সঙ্গে যোগ দিয়েছে, তারা নানা জায়গা থেকে পাথরের যোগান দিচ্ছে। এরপর একদিন রাত্রে আমি তারক রায়ের বাড়ি গিয়ে হাজির হলাম। জানালা আলগাই ছিল, সেটা জানা ছিল। ওই পথে আগে যাওয়া আসা করেছি অনেকবার, কিন্তু কি আশ্চর্য, সেদিন আমাকে দেখে কথা বলবার আগেই তারক রায় আর্তনাদ করে শক্ত হয়ে বিছানার উপর পড়ে গেল। তার ধারণা হয়েছিল
আমি মারা গেছি। সেই মরা মানুষকে চোখের সামনে দেখে বোধহয় অজ্ঞান হয়ে গিয়েছিল নেমক হারামটা। আমি জানতাম তারক রায় ক্রাচের কোটরে পাথরগুলো রাখে, কিন্তু সে রাত্রে বেশিক্ষণ থাকতে সাহস হয়নি। তারপর আবার এসেছিলাম, কিন্তু খুঁজে পাইনি। ইতিমধ্যে খবর পেলাম তারক রায় মরে গেছে। ভালোই হয়েছে, হারামজাদাটার নরকেই যাওয়া ভালো। তবে স্যার, আমি আমার জিনিস পেয়ে গেছি। আর তারক রায়কে আমি খুন করিনি, ও হার্ট অ্যাটাকে মরেছে। এই যে এই চন্দনের বাক্সটা দেখছেন, এই পুরো চন্দনের বাক্স শুদ্ধ কয়েকটা হিরে আমি তাকে দিয়েছিলাম স্যার। ফেরত পেয়ে গেছি, আর আমার কোনো চিন্তা নেই। অনেকক্ষণ গভীর মমতায় চন্দন কাঠের বাক্সটা বুকে চেপে ধরল আফজাল। পারিজাত বক্সী মোহন সিংকে বলল, তাহলে মোহনবাবু, আমার কাজ শেষ, এবার আপনাদের কাজ শুরু। যা ইচ্ছে হয় করুন। আর হ্যাঁ আফজাল, একটা কথা তোমাকে বলে যাই, আজও তুমি আসল জিনিস পাওনি। আসল জিনিসের মালিক সরকার, এগুলো সেখানেই পৌঁছে দেওয়া হবে। আসি মোহনবাবু। আফজালের কণ্ঠ থেকে আর্তনাদ বেরিয়ে এলো। হ্যাঁ, সে কি স্যার? এগুলো এগুলো সব নকল হিরে? আমার আসল হিরে তাহলে কোথায় স্যার? আমার আসল হিরে কোথায়? সে তাড়াতাড়ি চন্দন বাক্সটা খুলেই দেখে বাক্সটা মেঝের ওপর আছড়ে ফেলল। পাথরের নুড়িগুলো থানার মেঝের ওপর এদিক ওদিক ছড়িয়ে পড়ে গড়াগড়ি খেতে লাগলো। হাসি মুখে থানা থেকে বেরিয়ে এলো পারিজাত বক্সী। এতক্ষণ আপনি শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কাহিনী কাঠের পা, অনলি অন রেডিও মিলন 90.4 FM। এই গল্পে যে গোয়েন্দা চরিত্রটি রয়েছে তার নাম পারিজাত বক্সী। গল্পের কথা অনুযায়ী এই চরিত্রটি বাংলা সাহিত্যের বিখ্যাত সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর ভাইপো। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ। দীনবন্ধুর চরিত্রে দীপক, দীনবন্ধুবাবুর স্ত্রীর ভূমিকায় রীতি, ইন্সপেক্টর মোহন সিংয়ের ভূমিকায় সমীর। গল্প পাঠে পারিজাত বক্সী ও অন্যান্য চরিত্রে সায়ন। নাট্যরূপদান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।